আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরতে এসে 7 বছর পর আপন পরিবারের দেখা মিলে যাবে তা কখনো কল্পনাও করিনি। আমার সম্মুখে মা বাবা ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে, তাদের সঙ্গে বড় আপুও। এত বছর পর তাদেরকে দেখে বাকশক্তি যেন হারিয়ে ফেলছি। মুখ থেকে কোনো শব্দ উচ্চারণ করতে পারছি না। চোখের কোণে পানি এসে ভিড় করছে। হাতের উল্টো পাশ দিয়ে অশ্রুগুলো বের হবার আগেই মুছে তাদেরকে পাশ কাটিয়ে চলে যেতে লাগলাম, কেননা তাদের সঙ্গে আমার সম্পর্ক নেই বললেই চলে। আপনারা হয়তো ভাবছেন বাবা মার সঙ্গে সম্পর্ক নেই মানে এটা আবার কেমন কথা। এটা যদি ভেবে থাকেন তো আপনার মাঝে ক্লিয়ারলিভাবে বলছি, শুনুন, আমি রনি হাসান, বাবা মার তৃতীয়তম সন্তান। মানে আমার ও বড় ভাই বোন দুইজনেই আছে। বাবা কলেজ মাস্টার, মা গৃহিণী। সব দিক থেকে ভালোই চলছিল। হঠাৎ আমার ভালো থাকার কাল হয়ে মামাতো বোন মিমি, সে পড়াশোনার সুবাদে আমাদের বাসায় আসে। আমি তাকে বোন হিসেবে সম্বোধন করতাম, কিন্তু ও কখনো আমাকে ভাই মানত না। অনেকবার চিঠির মাধ্যমে প্রেমপত্র নিবেদন করেছে, সেগুলো দেখে অনেক রাগান্বিত হয়ে সবার অগোচরে মিমিকে বকতাম আর ও মাথা নিচু করে থাকতো। রাগ কমে গেল, ওকে ভালোভাবে বোঝাতাম যে সম্পর্কের মধ্যে সম্পর্ক স্থাপন করা ঠিক না। পারলে অন্য কাউকে ভালোবাসার মানুষ হিসেবে বেছে নে। প্রয়োজনে আমি নিজে তোদের রিলেশনে সাপোর্ট দিব, তবুও নিজেদের মাঝে এসব প্রেম ভালোবাসার কথা বলিস না প্লিজ। এইভাবে মিমিকে বোঝাতাম, কিন্তু ও আমার কথায় কোনো তোয়াক্কা না করে উল্টো ঠোঁট বাঁকিয়ে বলতো, আমাকে ভালোবাসতে তোমার এত ভনিতা কেন? নাকি আমি অসুন্দরী, আমার রূপ নেই, কোনটা বলো? মিমির এমন ধারা কথা শুনে রেগে মেগে ওখান থেকে সরে আসতাম। মিমি যে অসুন্দরী ছিল এমন কিছু না, ও বেশ সুন্দরী ছিল। যে কোনো ছেলে তার রূপে অতি সহজেই ঘায়েল হয়ে যাবে, কিন্তু আমার বেলায় তা ভিন্ন হয়েছে। প্রকৃতপক্ষে মিমিকে আমি বোনের নজরেই দেখতাম, আর যাকে বোনের নজরে দেখা যায় তার প্রতি বাজে অনুভূতি কখনোই আসে না। আমার চিন্তাধারা ছিল যে ভালো যদি বাঁচতেই হয় তাহলে অন্য কোনো মেয়েকে ভালোবাসবো, নিজের মামাতো বোনকে ভালোবেসে চরিত্রহীনতার পরিচয় কেন দিব। আমার এরকম চিন্তাধারা যে কাল হয়ে দাঁড়াবে তা কখনো ভাবতেই পারিনি। একদিকে মিমির প্রেম নিবেদন রিজেক্ট করে দিতাম, আর ও আমাকে হুমকি দিয়ে বলতো, আমাকে ভালো না বাসলে তার ফল কিন্তু ভালো হবে না, কথাটি মনে রেখো। মিমির এরকম ধারা কথা শুনে বেশি একটা রিয়াক্ট করতাম না, উল্টো হেসে বলতাম, হাহাহা, তোর যা ইচ্ছা হয় করতে পারিস, এই বলে সরে যেতাম। এরপর কিছুদিন ভালোই কেটে গেল। এর মধ্যে মিমি আমাকে এইসব প্রেম ভালোবাসার কথা বলে বিরক্ত করলো না, এবং কথাও ঠিকভাবে বলল না। আমিও ভেবে নেই যে মিমির মাথা থেকে হয়তো প্রেমের ভূত বিদায় হয়েছে। তো এক রাতে মিমি আমাকে ফোন দিয়ে বলল, আমার রুমে একটু আসতো, ইলেকট্রিসিটির প্রবলেম হয়েছে, অন্ধকারে থাকতে পারছি না। মিমির কথা মতো সরল মনে ওর রুমে যাই। গিয়ে লক্ষ্য করি অন্ধকারে রুমে কিছুই দেখা যাচ্ছে না। দেখে বললাম, মিমি, তোর রুমে এত অন্ধকার কেন? এই বলে ফোনের ফ্ল্যাশলাইট অন করলাম, আর ও আমার কথার জবাব দিল, বললাম না ইলেকট্রিসিটির প্রবলেম হয়েছে। ও আচ্ছা দেখছি। এই বলে ফোনের ফ্ল্যাশলাইট নিয়ে ইলেকট্রিক বোর্ডের দিকে গুটি পায়ে এগিয়ে লক্ষ্য করি সব কিছু ঠিকই আছে, শুধুমাত্র লাইটের বাটন অফ করে রাখা হয়েছে। বেশি কিছু না ভেবে বাটনে এক ক্লিক করা মাত্রই পুরো রুমে আলোকিত হয়ে উঠল। মুখ ফিরে মিমির দিকে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। মিমি নিজের একই হাল করেছে, নিজের জামার কিছু অংশ কেটে রেখেছে, চুলগুলো এলোমেলো করে রেখেছে, ঠোঁটের লিপস্টিকও এলোমেলো। এই অবস্থায় ওর রুমে যদি কেউ আমাকে দেখে তো নিশ্চিত আমাকে খারাপ ভাববে, তখন নিজেকে ভালো প্রমাণ করার সুযোগই থাকবে না। আনমনে ভেবে ভয়ে রীতিমতো কাঁপা কাঁপা সুরে তোতলিয়ে বললাম, মিমি, তোর এই অবস্থা কেন? তোমাকে সারা জীবনের জন্য আপন করে পাবার জন্য আমাকে যে এই নাটকটা করতেই হবে, নইলে তুমি যে আমার হাতছাড়া হয়ে যাবে। মিমি এ বলে দরজা আটকে দিল। আমার বুঝতে আর বাকি রইল না যে এখানে কি হতে যাচ্ছে। ভয়ে খুব দূরত্বই বের হতে যাব, যেই দরজার কাছে এগিয়ে যাব
মিমি আচমকাই আমাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ এনে বলল, অনেকবার তোমাকে প্রেম নিবেদন করেছি, প্রতিনিয়ত আমাকে ফিরিয়ে দিয়েছো। আজ যে কাণ্ডটা আমি করব, এটা করার পর দুই পরিবার মিলেই আমাদের বিয়েটা করাবে। মিমিকে ধাক্কা মেরে সরিয়ে ঘৃণা সুরে বললাম, ছি ছি, তুই এসব কি বলছিস? আমি তোর ভাই, নিজের ভাই না হলেও তোর ফুফাতো ভাই আমি। একটু বোঝার চেষ্টা কর। আজ এমন কিছু করিস না যে আমাদের দুইজনকেই অসম্মানে পড়তে হয়। আমি তোমাকে ভাই বলে মানি না। এখন আমাকে ভালোবাসবে কিনা বলো। অসম্ভব। তুই মহাসুন্দরী হলেও তোকে আমি ভালোবাসতে পারবো না। ভালোবাসবে না তো? কখনো না। এ কথা বলা মাত্রই মিমি চোখ জোড়া বন্ধ করে কান্না করার আওয়াজে জোরে চিৎকার মেরে উঠল। আর আমি মিমির কাণ্ড দেখে বেকুব বনে চলে গেলাম। কি হচ্ছে এসব কিছুই তো বুঝতে পারছি না। কেমন জানি একটা ঘোরের মাঝে পড়ে গেলাম। মিমির চিৎকার শুনে বাবা মা ভাইয়া আপু তারা আসতে লেট করলো না। ভাইয়া দরজা ভেঙে রুমে প্রবেশ করে মিমির দিকে একবার তাকিয়ে ভীষণ রেগে গিয়ে আমার কোনো কথা না শুনে হাতের শক্তি দ্বারা কয়েকটা গালে থাপ্পড় মারলো। তারপর বাবা এসে কয়েকটা থাপ্পড় মেরে বলতে লাগলো, সি সি, তোর চরিত্র এত অবনতি হয়েছে, শেষ পর্যন্ত নিজের মামাতো বোনের উপরে রাতের অন্ধকারে এসে নরপশুদের মতো ঝাঁপিয়ে পড়লি। তোর মতো কুলাঙ্গার সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো। আজ আমি তোকে ত্যায্য করলাম, আর কখনো নিজের অধিকার খাটিয়ে এই বাড়ির দরজায় পা রাখবি না। এখনই আমার বাসা থেকে বের হয়ে যাবি। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বের হ। বাবা এ বলে আরও দুইটা থাপ্পড় বসিয়ে দিলেন। বড় ভাইয়া রাগে দাঁতের দাঁত চেপে বলে উঠল, কিরে, শুনতে পারছিস না? বের হয়ে যা বলছি। তাদের এসব কথা শুনে চোখ থেকে অঝোর ধারায় জল গাল বেয়ে পড়তে লাগলো। বকাবকি শুধুমাত্র মা আপু তারা দুইজনেই করলো না। তাদের দিকে একবার তাকাতেই মুখ ফিরিয়ে নিল। এবার মিমির দিকে তাকালাম। ও অনুশোচনায় মাথা নিচু করে ফেলল। হয়তো এমনটা হয়ে যাবে মিমি তা ভাবেনি। ভেবেছিল ছোট একটা নাটক করবে, তারপর দুই পরিবার মিলে বিয়ের সিদ্ধান্ত নিবে। এমনটা ভেবেই হয়তো এই জঘন্য নাটকটা করলো। কিন্তু এরকম তো কিছুই হবে না। মাঝখান থেকে মিমির জন্য আমাকে ত্যায্য হতে হলো। এখন সারা জীবনের জন্য এই বাসা আমাকে ত্যাগ করতে হবে। ব্যাস, সেদিন যে বাসা থেকে বের হয়ে আসছিলাম, আজ 7টা বছর পর কক্সবাজার সমুদ্র সৈকতে তাদের সঙ্গে দেখা। তো তাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছি দেখে মা কান্না করে আমার সামনে এসে বলল, নিজ পরিবারের সঙ্গে 7 বছর পর দেখা, অথচ আজ তাদের দেখেও আমার স্ত্রী তিন্নিকে নিয়ে চলে যাচ্ছি। বাবা আমাকে দেখে চোখের জল ছেড়ে দিল। মা নিজের আবেগকে সামনে রাখতে পারল না। আমার সামনে এসে কান্না জড়িত কণ্ঠে বলল, বাবা, কেমন আছিস? এতদিন কোথায় ছিলি? আমার কথা কি তোর মনে নেই? মার কান্না জড়িত কথা শুনে চোখের অশ্রুগুলো যেন খুব দূরত্বই এসে ভিড় করলো। আপুও খুশি হয়ে বলল, ভাই তুই কেমন আছিস? নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বললাম, হ্যাঁ ভালোই আছি। বাবা, আমার কথা কি তোর মনে পড়ে না? মনে পড়লেই বা কি যায় আসে? ত্যায্য সন্তানরা তাদের আপনজনদের কাছে যাওয়া কোনো অধিকার নেই। থাকলে অবশ্যই সে দ্বিধা ভেঙে দিতাম। তোর সঙ্গে এই মেয়েটা কে? ও আমার স্ত্রী তিন্নি। আমাদের ছাড়াই তুই বিয়েটা করে ফেললি? সম্পর্ক ঠিক থাকলে অবশ্যই জানাতাম। যা হবার তা হয়েছেই। বৌমাকে নিয়ে তুই বরং বাসায় আয়, আমরা সবাই একসঙ্গে থাকবো। বাবা আমাকে ত্যায্য না করলে অবশ্যই ফিরে যেতাম, কিন্তু এখন তা সম্ভব না। এদিকে তিন্নি নিয়ে আমি ভালোই আছি। ভাই না করিস না প্লিজ, অতীত ভুলে আমাদের বাসায় ফিরে আয়। যেখানে বাবাই আমাকে ত্যায্য করেছে সে বাসায় কোন অধিকার নিয়ে যাব? তাছাড়া সেদিন বাবা আমাকে ত্যায্য করে নিজ মুখে বলছে আর কখনো এই বাড়ির ছেলের অধিকার খাটিয়ে ফিরে আসবি না। কথাটি আজও আমার কানে গেঁথে আছে। ত্যায্য সন্তান না হলে 1-2 বছর পর ঠিকই নিজ বাসায় ফিরে যেতাম, তা আমাকে বলতে হতো না। যাই হোক, মিমি এখন কেমন আছে? আমার মুখে মিমি নাম উচ্চারণ করা দেখে মা আপু তারা দুজন আমার দিকে অবাক হয়ে একবার তাকিয়ে মা বলতে লাগলো, মিমি এখন ভালোই আছে। তবে তুই যখন বাড়ি ছাড়া হলি তখন মিমি আচমকাই আত্মহত্যা করার চেষ্টা করছে, কিন্তু ওর বাবা মার জন্য পারেনি। ওর বাবা মা যখন ক্ষিপ্ত হয়ে মিমিকে জেরা করতে শুরু করে কেন আত্মহত্যা করে নিজেকে শেষ করতে গিয়েছিলি, তখন মিমি স্বীকার করতে চায় যে ও নাকি তোকে অনেক ভালোবাসে, তোকে পাবার জন্য নাকি মিথ্যে নাটক করেছিল। এই কথা তোর বাবা যখন জানতে পারলো তখন আমরা সবাই তোর কথা ভেবে কান্না করছি।
আমার থেকে তোর বাবা অনুশোচনায় বেশি কান্না করছে। তোকে দেখে এখনো কান্না করছে, কিন্তু তোর সামনে আসতে পারছে না। মার কথাগুলো তো শুনলি, এবার না হয় বাসায় চল। না রে, বেঁচে থাকতে আর তোদের বাসায় যাব না। আচ্ছা বাদ দে কথা, বড় ভাইয়াকে দেখছি না যে, ও কোথায়? ভাইয়া আর ভাবি আমাদের রেখে একটু দূরে ঘুরতে গিয়েছে, এখনই চলে আসবে। মা, আপুর সঙ্গে গল্প সল্প করতে লাগলাম। তারা জানতে চাইলো বাড়ি থেকে চলে আসার পর কোথায় থাকলাম, প্রথমে কার কাছে থেকেছি, কিভাবে চলেছি, তিন্নিকে বিয়ে করা নিয়ে গল্প করলাম। এইভাবে অনেকক্ষণ প্রায় তাদের সঙ্গে কথা বললাম, কিন্তু বাবা আমার সামনে আসতে পারলো না। দূর থেকে মাথা নিচু করে চোখের জল ফেলছে, হয়তো অনুশোচনায় আসতে পারছে না। তারপর বিদায় নিবার জন্য মাকে উদ্দেশ্য করে বললাম, মা এবার আমি আসি। আসি মানে? তুই এখন আমার সঙ্গে বাসায় যাবি, প্রয়োজনে ভ্রমণ করা বাদ। সেটা কি আর সম্ভব? অসম্ভবের কি আছে? বৌমাকে নিয়ে আমাদের সঙ্গেই থাকবি। সম্ভব না, এখানে আমার কর্মজীবন সেট করে নিয়েছি, সুতরাং তোমাদের ওখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বাবা, এমন কথা মুখে আনিস না। প্রয়োজনে তোর জন্য আলাদা বাসা করে দিব, তবু আমাদের সঙ্গে চল। তোমরা আমার জন্য রাজপ্রাসাদও যদি বানিয়ে দাও, তারপরেও তোমাদের ওখানে যাওয়া আমার পক্ষে সম্ভব না। যদি আমাকে দেখতে ইচ্ছে হয় তো আমার বাসায় এসে দেখে যেতে পারো, সমস্যা নেই, চলি এবার। এই বলে তিন্নির হাত ধরে ওখান থেকে চলে আসার জন্য পা বাড়াবো, এমন সময় বাবা আমার সামনে এসে দাঁড়িয়ে অশ্রু জড়িত চোখ নিয়ে বলল, বাবা, তোর যদি আমার বাসায় থাকতে সমস্যা হয় তো তোর জন্য আলাদা বাসা আমি করে দিব। বৌমাকে নিয়ে তুই ওইখানেই থাকতে পারবি, তবুও দূরে সরে থাকিস না। বাবার কথায় কেমন জানি কান্না চলে আসছে। নিজেকে বেশ সংযত রেখে বললাম, আমি যেখানে আছি বেশ ভালোই আছি। আপনার অর্থ সম্পত্তির উপর বিন্দুমাত্র আশাবাদী আমি নই। যদি পারেন আমার ভাগেরটা আপনার বড় ছেলেকে দিয়ে দিন, তাতে আমার কিছু যায় আসে না। চললাম, ভালো থাকেন। বাবার সঙ্গে কথা বলার মাঝে বড় ভাই তার স্ত্রী নিয়ে উপস্থিত হলেন। আমাকে দেখে খুশিতে গদগদ হয়ে বলল, আমার তো বিশ্বাসই হচ্ছে না, সমুদ্র সৈকতে ঘুরতে এসে তোর দেখা এভাবে হয়ে যাবে। কেমন আছিস তুই? হ্যাঁ ভালোই আছি, এবার আমি আসি। আরে আসি মানে? এত বছর তোর সঙ্গে দেখা আর তুই চলে যাচ্ছিস কেন? আমরা সবাই তো এখানে আছি। ভ্রমণ করা শেষ হলে আমরা একসঙ্গে বাসায় ফিরবো। কোন বাসায় যাওয়ার কথা বলছো? যে বাসায় থেকে তুই বড় হয়েছিস সে বাসায় যাওয়ার কথা আমি বলছি। ভাইয়ার কথা শুনে কিছুটা পাগলের মতো হেসে বললাম, তোমাদের বাসায় যেতে হলে তো অনেক আগে যেতাম, 7 বছর তো আর এমনি এমনি পার করতাম না। যাই হোক, অনেক কথা হয়েছে, এবার আমাকে ফিরতে হবে। তিনি আসো। এই বলে তিন্নিকে নিয়ে ওখান থেকে গুটি গুটি পায়ে যেতে লাগলাম। আমার পিছনে মা, বাবা, ভাইয়া, ভাবি, আপু। তারা ভেবেছিল তাদের কথা মতো বাসায় ফিরে যাব, সেটা তো আর হলো না। তাদের সকলের কথা অমান্য করে ফেললাম। আমার কথাগুলো শুনে তাদের মধ্যে মা আর বাবা বেশি কষ্ট পেয়েছে। মার চোখের জল আমি অনেকবারই দেখেছি, কিন্তু বাবার চোখে জল ঝরতে কখনো দেখিনি। আজ তা দেখে একটু অবাকই হলাম। তবে আজ তাদের কথা শুনে বাসায় যাওয়ার জন্য মনটা আনচান করছিল, কিন্তু আগেকার কথা ভেবে যাওয়া হলো না। বাসের মধ্যে বসে আনমনে ভাবছি, পাশের সিটে তিন্নি আমার হাত জড়িয়ে বুকের মাঝে মাথা দিয়ে রেখেছে। দুইজনের মধ্যে কোনো কথা নেই, পিন পিন নীরবতা বিরাজ করছে। বাসটিও ধীর গতিতে এবার ছেড়ে দিল। এমন সময় তিন্নি বলল, এত বছর পর বাবা মার সঙ্গে দেখা, আর তুমি তাদের সঙ্গে এমন বিহেভ করলে যেন তাদের সঙ্গে সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন করে ফেলছো। তিন্নির কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমি তো আর ইচ্ছে করে সম্পর্ক বিচ্ছিন্ন করিনি। বাবাই তো আমাকে রাগে ঘোরে ত্যায্য সন্তান বলে ফেলেছে। আমার জীবন গল্প তো আর তোমাকে নতুন করে বলতে হবে না, সব তো জানোই। হ্যাঁ, তা ঠিক আছে, তারপরও আজ তাদের সঙ্গে একটু ভালোভাবে কথা বলতে পারতে। তা না করে উল্টা কষ্ট আঘাত দিয়ে কথা বললে। এখন নিশ্চয়ই ওনারা কান্না করছে। বাসটি আপন গতিতে যেতে শুরু করলো, আর এইদিকে তিন্নি আমাকে বকতে লাগলো। তিন্নির বকাগুলো নীরবে শুনছি। এখন ওর কথার উত্তর আমার কাছে জানা নেই, তবে আজীবন বেঁচে থাকতে আর ওই বাড়ির চৌকাঠে পা রাখবো না। সমাপ্তি। প্রিয় পাঠক ও পাঠিকাবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। ইদানিং বেশিক্ষণ টাইপিং করতে পারি না, মাথা ব্যথা করে। সবাই আমার জন্য দোয়া করবেন, খুব দ্রুতই যেন ভালো হয়ে যায়। ইনশাআল্লাহ আবারও নতুন গল্পে দেখা হবে।